প্রাচীন ভারতের ইতিহাসের কুষাণ যুগের সময়কালের শিল্প সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পড়ছিলাম যে হরপ্পা সভ্যতার পরবর্তীকাল থেকে শিল্পের যে ইতিহাস, যে ধারাবাহিকতা, তাতে একটু ভাঁটা পড়েছিল এবং পরবর্তীতে মৌর্য যুগের সময়কালে শিল্পের আমরা উৎকৃষ্টতা দেখতে পাই। মৌর্য রাজদরবারে যে কাঠের ব্যবহার এবং অসাধারণ যে কারুকার্য যে ব্যবহার মৌর্য রাজদরবারে প্রকাশ পেয়েছিল, তার দ্বারা মৌর্য সময়কালের যে শিল্প সে সম্পর্কে আমরা অবহিত হয়েছি আগের ক্লাসে। এখন মৌর্য যে শিল্প, সেই শিল্পের পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে অশোকের সময়কালে, প্রথমে চন্দ্রগুপ্তের সময়কালে কাঠ ব্যবহার করা হতো, কাঠের রাজপ্রাসাদ। কিন্তু অশোক দেখলাম যে তার যে ভাস্কর্য বা তার যে শিল্পর ইতিহাস, সেখানে কিন্তু তিনি বিরাট বিরাট পাথরের স্তম্ভ ব্যবহার করেছিলেন। তার ইতিহাস আমরা পড়েছি। এখন মৌর্য যুগের পরবর্তীকালে যে বিদেশি আক্রমণগুলি ঘটেছিল, যেমন শক, কুষাণ, ব্যাকট্রিয়া, ব্যাকট্রিয়া থেকে আক্রমণ, কুষাণদের দ্বারা আক্রমণ, তখন এই বিদেশিরা যখন ভারতে এলো, তখন একটি বিদেশি এবং ভারতীয় এই দুটি মিলেমিশে একটি নতুন সংস্কৃতি গড়ে উঠল, একটি নতুন শিল্প গড়ে উঠছে সে সময়। সেই শিল্প যে উৎকৃষ্ট সময়, সেটা হচ্ছে কুষাণ যুগে শুরু হচ্ছে। তার আগে কিন্তু কবে থেকে শুরু, কখন, তার কতদিন চলেছিল এই শিল্প ধারা, সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। এখন গন্ধার যে জায়গাটি ছিল, গন্ধার নামে যে শিল্প গড়ে উঠেছিল, সেটা হচ্ছে কুষাণ যুগের উৎকৃষ্টতম শিল্প ছিল, গন্ধার শিল্প। তাই এখনকার বিষয় যে গন্ধার শিল্প সম্পর্কে জানব। গন্ধার শিল্প যে গড়ে উঠল ভারতে, গন্ধারের পূর্বেও ভারতে কিন্তু শিল্প গড়ে উঠেছিল, তা আমরা মৌর্য যুগের দেখলাম। এখন আরও যে শিল্পগুলি গন্ধারের পূর্বে গড়ে উঠেছিল সে সম্পর্কে একটু আলোকপাত করার দরকার। যে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে ভারহুত ও মথুরাতে, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে ভারহুত ও মথুরাতে ভাস্কর্যের নিদর্শন গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে বুদ্ধগয়াতে এবং সাঁচিতে ভাস্কর্য নিদর্শন পাচ্ছি আমরা। এগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী ও খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে। এখন গন্ধারের বিষয় যদি যাই, তাহলে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত, যার কেন্দ্রস্থল ছিল গন্ধার, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল, যার কেন্দ্রস্থল ছিল গন্ধার। যে যে জায়গাগুলি এই গন্ধারের মধ্যে আছে সেগুলি হলো বেগ্রাম, সোয়াট উপত্যকা, তক্ষশিলা, জালালাবাদ ইত্যাদি অঞ্চল। এখন এই অঞ্চলগুলিতেই পারসিক, ব্যাকট্রীয়, গ্রিক, শক ও কুষাণরা তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এই যে গন্ধার অঞ্চল, ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে কিন্তু এই বিদেশিরা এসে তাদের যে বসতি, তাদের যে সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করলো। এমনকি রোমান ভাবধারা প্রভাব গন্ধার শিল্পে পড়েছিল, এই কথা বলছে। এবং এই রোমান ভাবধারার প্রভাবের কারণে একটি মিশ্র সংস্কৃতি গড়ে উঠল, যে সংস্কৃতি গড়ে উঠছে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে গন্ধার নামক সেই স্থানটিতে। বেশ, এই কারণে এটিকে বলা হয়, মানে এটির গ্রিক এবং বৌদ্ধ শিল্প বলা হয় এই কারণে যে গ্রিকদের দ্বারা গড়ে উঠছে এবং গ্রিক আবহাওয়া সেখানে কাজ করছে এবং বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ, তাই এটিকে বলা হয় গ্রিক এবং বৌদ্ধ বিষয়বস্তু। কারণ আমরা দেখেছি যে অশোকের সময়কাল থেকে বৌদ্ধ ধর্ম যে ব্যাপক বিস্তার লাভ করছে, বৌদ্ধ তখন থেকে কিন্তু কনিষ্কের সময়কালেও কিন্তু বা কুষাণ সময়কালেও কিন্তু বৌদ্ধ ধর্মের যে রমরমা চলেছিল, তার প্রচার প্রসার চলছিল। সে বিষয়ে আমরা গন্ধার শিল্পের যে আলোচনা, সেখান থেকে আরও বিস্তারিত বুঝতে পারবো। দেখুন, গন্ধার শিল্পের পৃষ্ঠপোষক ছিল শক এবং কুষাণরা। মূলত শক এবং কুষাণরা গন্ধার শিল্পের পৃষ্ঠপোষক করেছিল এবং তাদের উদ্যোগে গন্ধার শিল্প বিকাশমান হয়েছিল। এই সময়কালের ঐতিহাসিক, মানে এই সময়কালের ইতিহাসের সম্পর্কে বলছেন ঐতিহাসিক নিহার রঞ্জন রায়। বলছেন খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর মধ্যভাগে এর শুরু হয়েছিল, খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর মধ্যভাগে, এবং কুষাণ যুগে এই শিল্প পরিপূর্ণতা লাভ করেছিল। কুষাণ যুগের যে ইতিহাস, তা একটা বিরাট ইতিহাস, কুষাণ শাসকদের ইতিহাস। তো কুষাণ যুগে কিন্তু এই শিল্প উৎকৃষ্টতা লাভ করেছিল, পরিপূর্ণতা লাভ করেছিল। কোন শিল্প? গন্ধার শিল্প। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে শুরু হয়ে 400 বছর এই শিল্প স্থায়ী হয়েছিল।
শক ও কুষাণ ভারতে এসে তারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছিল, শক এবং কুষাণরা, এবং সেই সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে একটি নতুন ভাবধারা বা একটি নতুন সংস্কৃতির জন্ম হলো, যে জন্ম থেকে এই নতুন শিল্প তৈরি হচ্ছে। শক ও কুষাণরা ভারতে এসে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তারা মিশে যায়। গন্ধার শিল্পের বিষয়বস্তু কি ছিল? গন্ধার শিল্পের বিষয়বস্তু ছিল ভারতীয়, কিন্তু চরিত্র ছিল ধর্মীয় চরিত্র। বিষয়বস্তু যেমন বৌদ্ধ ধর্মের বিষয়বস্তু ছিল, গৌতম বুদ্ধের জীবন, গৌতম বুদ্ধের ইতিহাস, এই সমস্ত বিষয় নিয়ে, গৌতম বুদ্ধের মূর্তি, এই সমস্ত বিষয় নিয়ে গন্ধার শিল্প গড়ে উঠেছিল। এবং স্বাভাবিকভাবেই গৌতম বুদ্ধের বিষয়টি ধর্মীয় বিষয়, তাই ধর্মীয় বিষয়কে কেন্দ্র করেই গন্ধার শিল্প গড়ে উঠল। প্রধান ভাবধারা ছিল বৌদ্ধ। একটি স্বতন্ত্র ভাস্কর রীতি গড়ে উঠেছিল গন্ধর শিল্পের দ্বারা। গন্ধার শিল্পীরাই প্রথম বুদ্ধের মূর্তি বানিয়েছিল। খুব ইম্পর্টেন্ট বিষয় যে গন্ধার শিল্পীরাই কিন্তু বুদ্ধের বা গৌতম বুদ্ধের প্রথম মূর্তি বানালো। এর পূর্বে গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণের যে নিদর্শন তা কিন্তু ছিল না। এর পূর্বে কি ছিল তাহলে? গৌতম বুদ্ধের, কারণ আমরা এখন পড়ছি কুষাণ যুগের ইতিহাস, মানে মৌর্যদের পরবর্তীকালের ইতিহাস, কিন্তু মৌর্যদের সময়কালে গৌতম বুদ্ধ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। হ্যাঁ, তাকে নিয়ে চর্চা এবং অশোকের নেতৃত্বে গৌতম বুদ্ধের যে ভাবধারা সেটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। বেশ, এখন যে হ্যাঁ, গৌতম বুদ্ধের যে ইতিহাস সেটা মৌর্য সময়কাল থেকে কিন্তু বিস্তার লাভ করছে, কিন্তু সেই বিস্তার লাভের যে ধারাবাহিকতা সেটা কুষাণ যুগ পর্যন্ত হচ্ছে। এখন কুষাণ যুগের সঙ্গে পিছনের যে পার্থক্য কী ছিল? কুষাণ যুগে গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ হলো, কিন্তু তার আগে ছিল কি? এর পূর্বে ছিল বোধিচক্র, এই বোধিবৃক্ষ, চক্র, শূন্য সিংহাসন, আরোহীহীন অশ্ব এবং বিভিন্ন প্রতীকের কিন্তু ব্যবহার তখন ছিল। গন্ধার শিল্পে মহাযান বৌদ্ধ ধর্মের যে কনসেপ্ট ছিল তার প্রভাব পড়েছিল গন্ধার শিল্প। মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব পড়ার কারণে প্রতীকের পরিবর্তে গন্ধার শিল্পে গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণের প্রথা চালু হলো। মনে রাখতে হবে, গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণের যে প্রথা সেটি চালু হলো। মহাযান বৌদ্ধরা বুদ্ধের মূর্তিতে বিশ্বাস করত, সুতরাং এটি ছিল গন্ধার শিল্পের নতুন একটি সংযোজন। মহাযানরা যেহেতু গৌতম বুদ্ধের মূর্তিতে বিশ্বাস করত, আর মহাযানেরদের লক্ষ্য করে গন্ধার শিল্পে গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণের প্রথা চালু হলো। এখন এই যে মূর্তিগুলি নির্মাণ হচ্ছে, সেই মূর্তিগুলি কি দিয়ে নির্মাণ হচ্ছে? তা হচ্ছে যে ছাই রঙের সিস্ট পাথর, ছাই রঙের সিস্ট পাথর, এবং পরের দিকে স্টাকো বা ছাঁচ নির্মাণ জাতীয় কাজে প্লাস্টার ব্যবহার হতো, পোড়া মাটি ও কাদা মাটি ব্যবহার হতো, এবং সোনালি রঙের ব্যবহার করা হতো। বেশ, শুধুমাত্র বুদ্ধ মূর্তি নয়, তখনকার সময় মানে গন্ধারের সময় শুধুমাত্র যে বুদ্ধ মূর্তি নির্মাণ হতো এমনটা নয়, আরও যে বুদ্ধের সমসাময়িক যে বুদ্ধের সঙ্গে যারা ছিল জড়িত তাদের যে বিষয়গুলি, যেমন মঞ্জুশ্রী, মৈত্রেয়ী, অবলোকিতেশ্বর এবং বুদ্ধের সহচর বজ্রপাণির মূর্তিও কিন্তু ভাস্কর্য নির্মাণ হয়েছিল গন্ধার সময়কালে। বেশ, নেক্সট, বুদ্ধের যে মূর্তি ছিল সেটি কেমন ছিল? বিভিন্ন পরীক্ষায় আছে যে যেহেতু গ্রিক প্রভাব পড়েছিল সেহেতু বুদ্ধের মূর্তি কেমন ছিল? টিকলো নাক, দীর্ঘায়িত ভ্রু। এই যে টিকলো নাক এবং দীর্ঘায়িত ভ্রু, এইটি নিদর্শন পাওয়া যায় গ্রিক দেবতা বা হেলেনীয় দেবতা অ্যাপোলোর সঙ্গে সাদৃশ্য, অনেকটা ওই রকম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে গ্রিক দেবতার প্রভাব কিন্তু গৌতম বুদ্ধের যে মূর্তির ওপর, ভাস্কর্যের ওপর পড়েছিল। বুদ্ধ মূর্তিটির দুটি কাঁধ উত্তরীয় দ্বারা আবৃত ছিল। বেশ, গন্ধারের অভূতপূর্ব যে শিল্পরীতি তার উদ্ভবের কারণ অবশ্যই বিদেশি প্রভাব, গ্রিক প্রভাব পড়েছিল এবং ভারতীয় সংমিশ্রণ।
মোটের উপর বিদেশি প্রভাব পড়েছিল এবং ভারতীয় সংমিশ্রণ, বিষয়বস্তু ছিল ভারতীয়, গৌতম বুদ্ধের বিষয়বস্তু ভারতীয় এবং গ্রিকের সংমিশ্রণে গন্ধার শিল্প গড়ে উঠেছিল। বেশ, প্রথম শতাব্দী হলো এর সমৃদ্ধির সময়কাল। এখন প্রথম শতাব্দীর বিশেষ 2-3টি জিনিস আমরা জানবো, যে কি কারণে বলছে প্রথম শতাব্দীর অ্যাপ্রক্সিমেট ডেট দেখে আমরা বোঝার চেষ্টা করব। যে 2-3টে জায়গা, 6 খ্রিস্টাব্দে লোরিয়ান টঙ্গাই নামে একটি জায়গাতে বুদ্ধের পোশাকে বৈদেশিক প্রভাব স্পষ্ট দেখা যায়। লোরিয়ান টঙ্গাই যে শিল্প ভাস্কর্যটি পাওয়া গেছে, বুদ্ধের পোশাকে বৈদেশিক প্রভাব লক্ষ্য করা যায়। 72 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেছিল। 72 খ্রিস্টাব্দে 470 নামে স্থানে বুদ্ধ মূর্তি পাওয়া গেছে, সেখানে বুদ্ধের মধ্যে উত্তরীয় দেখা যাচ্ছে এবং বস্ত্র পরিহিত অবস্থা দেখা যাচ্ছে বুদ্ধকে সেখানে। বেশ, 87 খ্রিস্টাব্দে শক্রহ ঢেরি এই জায়গাটিতে দণ্ডায়মান মূর্তি পাওয়া গেছে। আচ্ছা, কনিষ্কের আমল ছিল কত? 78 খ্রিস্টাব্দে, 78 থেকে 101 খ্রিস্টাব্দ কনিষ্ক। সেই সময়কালে সাহজি কি ঢেরিতে বুদ্ধের ধ্বংসাবশেষের আধার আবিষ্কৃত হয়েছে। সাহজি কি ঢেরিতে, এগুলো হলো মানে গন্ধার সময়কালে বিভিন্ন স্থান, যে জায়গাগুলি ছোট ছোট জায়গা, সেই জায়গাগুলিতে এর ছোট ছোট যে বিষয়গুলি পাওয়া গেছে, বিভিন্ন বিচ্ছিন্ন বিষয়, সেগুলিকে আলোচনা করা হলো। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে অন্যতম কেন্দ্র ছিল জৌলিয়ন, তক্ষশিলা, জালালাবাদের নিকটে হাদ্দার শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল। এখন পাথরের ব্যবহার কমে যায় এবং স্ট্রাকো এবং পোড়া মাটির ব্যবহার বেড়ে যায়। বোঝা যাচ্ছে যে মানে মৌর্য সময়কালের সঙ্গে কতটা স্বতন্ত্র বা কতটা পার্থক্য ছিল এই শিল্পে। মৌর্য সময়কালে, অশোকের সময়কালে প্রচুর পাথর ব্যবহার করা হলো, বড় বড় পাথরের স্তম্ভ। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পাথরের পরিবর্তে কিন্তু গ্রিক প্রভাবকে কেন্দ্র করে পোড়ামাটি, স্ট্রাকো এই সমস্ত ব্যবহার শুরু হলো। বেশ, গন্ধার শিল্পের বিষয়বস্তু ছিল ভারতীয় কারণ বুদ্ধ, গৌতম বুদ্ধ, কিন্তু প্রকরণ ও রীতি ছিল হেলেনীয় বা গ্রিক। প্রকরণ বা রীতি ছিল হেলেনীয় বা গ্রিক। তাই এটিকে গ্রিক বৌদ্ধ শিল্প বলা হয়। গ্রিক বৌদ্ধ শিল্প বলা হয়। ঐতিহাসিক নিহার রঞ্জন রায় বলছেন যে এই শিল্পের উপর হেলেনীয় প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাহলে হেলেনীয় প্রভাব যে এই শিল্পে পড়েছিল সেটা নিঃসন্দেহ। ঐতিহাসিক নিহার রঞ্জন রায় এই কথা বলছেন। তো এই সমস্ত কিছু ঐতিহাসিকের নাম আমাদের এক্ষেত্রে মনে রাখা দরকার, যে প্রাচীন ভারতের ইতিহাস পড়তে গিয়ে রমিলা থাপার বা নিহার রঞ্জন রায় এই সমস্ত মানুষের যে রেফারেন্স, সেগুলো কিন্তু আমাদের জানা দরকার, তবেই কিন্তু সেই ইতিহাস উৎকৃষ্টতা লাভ করবে। স্যার জন মার্শাল বলছেন তার দ্য বুদ্ধিস্ট আর্ট অফ গান্ধার গ্রন্থে বলছেন, স্যার জন মার্শাল, খুব ইম্পর্টেন্ট বিষয়, দ্য বুদ্ধিস্ট আর্ট অফ গন্ধার গ্রন্থে বলছেন যে গন্ধার শিল্পের উপর গ্রিক প্রভাবের বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়েছেন। মানে নিহারঞ্জন রায় যে কথা বলছেন, নিহারঞ্জন রায় যে বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছেন গ্রিক প্রভাব, জন মার্শালও কিন্তু সেই বিদেশি প্রভাবকে প্রাধান্য দিচ্ছেন। আচ্ছা, রোমের টোগার মতো ভারী পোশাকে বুদ্ধের মূর্তি লক্ষণীয়। সুতরাং যেন গ্রিক দেবতা অ্যাপোলোরই প্রতিমূর্তি হলো গৌতম বুদ্ধের এই মূর্তি। গ্রিক দেবতা অ্যাপোলোরই প্রতিমূর্তি হলো গৌতম বুদ্ধের এই মূর্তি। আচ্ছা, ভারতীয় শিল্পের প্রধান বৈশিষ্ট্যকে উপেক্ষা করে গন্ধারের শিল্পীরা যান্ত্রিকতাকে গ্রহণ করেছে। ভারতীয়রা যেখানে যে স্বতঃস্ফূর্ততা এবং আধ্যাত্মিকতা ভাবকে এখানে বর্জন করা হয়েছে, ভারতীয় যে আধ্যাত্মিকতা ভাব, সেই আধ্যাত্মিকতাকে বর্জন করা হয়েছে এবং যান্ত্রিকতাকে গ্রহণ করা হয়েছে, একথা উল্লেখ করছে। স্টেল্লা ক্রামরিস ইনি বলছেন, তার ইন্ডিয়ান স্কাল্পচার গ্রন্থে বলছেন, গন্ধার শিল্পকলা গ্রিক বা হেলেনীয় দৃষ্টিকোণ থেকে ভারতীয়। গ্রিক বা হেলেনীয় হিসেবে যদি আমরা দেখি তাহলে গন্ধার শিল্প হবে ভারতীয়, এবং ভারতীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখতে যাই তাহলে গন্ধার শিল্প হচ্ছে গ্রিক বা হেলেনীয়। বেশ,
গন্ধার শিল্পের ওপর তাহলে দেখলাম যে ভারতীয় এবং গ্রিক উভয় যে সংস্কৃতির প্রভাব পড়েছিল তারই যে মিক্স একটি শিল্প সেটি হচ্ছে গন্ধার শিল্প। তাহলে গন্ধার শিল্পের ওভারঅল যে কনসেপ্টগুলি বোঝা গেল তা হচ্ছে যে গন্ধার শিল্প ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে গড়ে উঠল এবং গ্রিক ও বৌদ্ধ শিল্প নামে ওটি পরিচিত। আচ্ছা, শক এবং কুষাণরা ছিল এই শিল্পের মূল পৃষ্ঠপোষকতা। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে শুরু হয়ে এই শিল্প 400 বছর স্থায়ী হয়েছিল এবং মহাযান বৌদ্ধ ধর্মের দ্বারা গন্ধার শিল্প মহাযান বৌদ্ধ ধর্মের দ্বারা গন্ধার যে শিল্প তা আকৃষ্ট হয়েছিল এবং তা থেকেই গন্ধার শিল্পীরা গড়ে তুলেছিল গৌতম বুদ্ধের মূর্তি। গৌতম বুদ্ধের মূর্তি এর পূর্বে শিল্পের ক্ষেত্রে তৈরি হতো না, কারণ মূর্তিতে তখন তারা বিশ্বাস করতো না, কিন্তু পরবর্তীকালে এই শিল্প মহাযানের হাত ধরে গড়ে উঠল এবং গন্ধার শিল্পে গৌতম বুদ্ধের মূর্তি গড়ে উঠল। এবং গৌতম বুদ্ধের মূর্তি গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আরও গৌতম বুদ্ধের সঙ্গে যারা ছিল তাদেরও মূর্তি তৈরি করতে শুরু করলো, এই কথা আমরা পড়লাম। আচ্ছা, তাহলে গন্ধার শিল্পে গ্রিক প্রভাব পড়েছিল এবং কনিষ্কের সময়কালে গন্ধার শিল্প বা কুষাণ সময়কালে গন্ধার শিল্প কিন্তু উৎকৃষ্টতা লাভ করেছিল। আর গন্ধার শিল্পের বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ, আর প্রকরণ রীতি ছিল গ্রিক বা হেলেনীয়। তাই এই শিল্পকে গ্রিক বৌদ্ধ শিল্প বলা হয়। তাই প্রাচীন ভারতের ইতিহাসে কুষাণদের পরবর্তী ইতিহাস আলোচনা করতে গিয়ে, সংস্কৃতির ইতিহাস, ভাস্কর্যের ইতিহাস আলোচনা করতে গিয়ে গন্ধার শিল্প হচ্ছে একটি মাইলস্টোন। তাই গন্ধার শিল্পের বিষয় সম্পর্কে আজকে আমরা আলোকপাত করলাম। পরবর্তীতে আরও একটি বিষয় আছে যেটা মথুরা শিল্প সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আজকের বিষয় এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে।